শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় আমরা যে ওনার হাতে গড়া ২১ সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটির আমি ২১তম সদস্য ছিলাম, আমরা তখন দেখিনি গভর্নমেন্ট আমাদের কোনো ফেভার করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে। নোবেল লরিয়েট একজন শিক্ষাবিদ এদেশের সরকার প্রধান হয়েছেন। আমি এখনও আশা করছি যে তিনি একটি স্থায়ী শিক্ষা কমিশন করে যাবেন, আর যেন শিক্ষা মন্ত্রণালয় তারা এই পলিটিক্যালাইজড হয়ে না যায়। আপনি যাকে দিয়ে মানুষ তৈরি করবেন, মানুষ তৈরি করার কারিগর, সে যদি ভালো মেধাবী শিক্ষক না হয় তাহলে তো হবেই না। সেজন্য NTRC করেছিলাম, সেটাকেও তারা নষ্ট করে দিয়েছে। জামাত একটি দল, তাদের নিজস্ব আইডিওলজি ফিলসফি রয়েছে, আমাদের দলেরও আইডিওলজি ফিলসফি রয়েছে, কিন্তু আমরা ইস্যু ভিত্তিক একত্রিত হয়েছিলাম, জোট গঠন করেছিলাম। তার মানে স্বৈর শাসক শেখ হাসিনাকে পতনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। নির্বাচনে যারা যাবেন, নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন আমরা একটি জাতীয় সরকার গঠন করব, সকলকে নিয়ে এই রাষ্ট্র আমরা পরিচালনা করব। তারেক রহমান তো এদেশের নেতা, মাটি মানুষের নেতা, শহীদ জিয়ার ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে তো কেউ আটকে রাখতে পারবেন না। তিনি আসবেন, আসছেন, এবং যদি মা সুস্থ হয় মার সাথে আসবেন। এটা তো আমাদের আরেকটি বিশাল পাওয়া। প্রিয় দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন বলা না বলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি সাইফুল শাহীন, আর আজকে বলা না বলায় আমাদের সাথে রয়েছেন, আপনারা সবাই তাকে চেনেন, খুবই পরিচিত মুখ, একজন রাজনীতিবিদ, বিএনপি নেতা, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ডক্টর এহসানুল হক মিলন। আপনাকে স্বাগত। আপনাকে অশেষ ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। প্রথমেই যেটি আলোচনা করতে চাই, এই যে সরকার গঠনের পরে 5 মাস তো পেরোলো সরকারের, যে এই সরকার 5 মাসে আসলে কতটুকু কি করতে পেরেছে, মূল্যায়নটা কিভাবে করবেন? ধন্যবাদ আপনাকে। অনেকটা আপনার নামের মতো বলা না বলা, অনেকটা ওরা সাকসেসফুল হয়েছে বা হতে যাচ্ছে বা চেষ্টা করছে। মোটামুটি যেই বিষয়গুলোকে এই অভ্যুত্থানের পরে বা বিপ্লবের পরে অ্যাড্রেস করা দরকার ছিল সেগুলি তারা তেমন একটি করতে পারেনি। অর্থনৈতিক সেক্টরে বেশ ভালো কাজ করছে, দুর্নীতি শ্বেতপত্র হতে শুরু করে দুর্নীতির ব্যাপারেও ব্যাপক কাজ করছে। ICT যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা কাজ করছেন। সংস্কারের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন অতীব প্রশংসনীয়, শুরু করেছেন এবং যেগুলি খুব প্রয়োজন সেগুলি করছেন। এবং জানুয়ারি 15 ভিতরেই 6টি কমিশনের রিপোর্ট আসছে, সেটাকে পর্যালোচনা করে আবার জনসম্মুখে দেবেন এবং রাজনীতিবিদ এবং সরকার স্টেক হোল্ডাররা মিলে একটি সংস্কার করবেন। তারপরে তো আমরা নির্বাচন দিয়ে এগোচ্ছি, সেদিকেও ভালো কাজ হচ্ছে। কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত যেটা ছিল দ্রব্যমূল্য, যে জায়গাটাতে বেশি গুরুত্বপূর্ণ, সেই জায়গাটি আমরা যেতে পারিনি। এটি আসলে ব্যর্থতার মানে কেন এই ব্যর্থতাটা কি কারণে হলো? আসলে প্রত্যেকটা কাজে বিজনেস এটা একটা বিষয় রয়েছে, আপনাকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আন্তরিকতা, এই ডিভোশনটা তখনই আসে যখন আপনি এই সেক্টরে নিজেকে কন্ট্রিবিউট করতে চান বা আপনি এই সেক্টরে এর আগে আপনি পেইনফুল সিচুয়েশনে গিয়েছেন। দেখুন, মোর দেন 80% এই ক্যাবিনেটের তারা কিন্তু এই বিগত সরকারের সময় দে আর নট সাফারার অ্যাট অল। তারা সমাজে যেভাবেই ছিল ভালোভাবে ছিলেন, স্বস্ব মহিমায় তারা উদ্ভাসিত, তাদের কর্মক্ষেত্রে তারা ভালো ছিলেন, কিন্তু এই জনগণের সাথে তাদের সম্পৃক্ত ছিল না। এবং আওয়ামী রেজিমের যে অত্যাচার, অনাচার, দুর্ভোগ, সেটাতে তারা কোনো রকমের সাপোর্টার ছিলেন না। সেজন্য তাদের সাথে ফ্যামিলিয়ার না এবং তাদের আন্তরিকভাবে এটা উপলব্ধি করতে পারেন না, এই একটি বিষয় রয়েছে। আরেকটি রয়েছে যে বিগত আমরা 111 গভর্নমেন্টের সময় দেখেছি যে এই 2 বছরের কেয়ারটেকার গভর্নমেন্টের ফেলিওর কারণেই ছিল তাদের অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা ছিল না। একই প্যাটার্নের এই কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে এবং সেখানে যারা ফেলিওর হয়েছে তাদের মধ্যেও কেউ কেউ এখানে এসছেন। আসলে অ্যাজ হোল বুঝতে পারছি না নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তিত্ব ফেইলিউর হবেন এই কিছু কিছু সেক্টর। এটা আসলে কেউ আশা করে, আমরা আশা করি নেই। ওনার সাকসেস রয়েছে, কিন্তু কিছু কিছু সেক্টরে ওনার উপদেষ্টাদের ওনার সাথে মনে হয় কোহেসিভনেসটা নেই। আর তাছাড়া ওদিনকে আমি নুরুল কবির সাহেবের সাথে একটা ইন্টারভিউতে দেখলাম, উনি বলছেন যে কিছুটা ভুল হয়েছে। আসলে আপনি যখন দায়িত্বে থাকেন, ক্ষমতায় থাকেন, ভুল বলার কোনো কারণ নেই। আপনি বলতে পারেন আমি সংশোধন করব।
সংশোধন করার সময় কি শেষ হয়ে গিয়েছে? না, ভুল হয়েছে বলে সংশোধন এখনো করছেন না। এই জায়গাটিও আমার একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেল। সাধারণ মানুষ কিন্তু আরেকটি বিষয় নিয়ে খুব আলোচনা করছে যে যেটি সামনে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা যারা তাদের এক্সিট পয়েন্টটা কেমন হবে, আসলে এটি নিয়ে কি কোনো আপনাদের আলোচনা বা কোনো চিন্তাভাবনা বা কোনো কিছু হয়েছে কিনা? আসলে তাদের এন্ট্রিটা যেটা হয়েছিল সেটা খুব সুন্দর এন্ট্রি। ধরুন আজকের এই প্রেক্ষাপটে আমি বলতে পারি তাদের এই আন্দোলনের ফসল হিসেবে দেশমাতা বেগম খালেদা জিয়া আজকে উনি চিকিৎসার জন্য বাইরে যেতে পেরেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানতেন। একজিট অর্থে ওরা তো ছাত্রতে বেরিয়েছে, কর্মজীবনে আসবে। যদি রাজনীতি জীবনটাকে কর্মজীবন মনে করে পেশা হিসেবে নিতে চায়, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, আপনি নিজেই বললেন যে ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময় সেই আহ্বায়ক কমিটিতেও আপনি ছিলেন। তো সেই সময়কার আপনি যদিও কিছুটা বলেছেন, আমি আরেকটু জানতে চাই সেই সময়কার যে ছাত্র রাজনীতি এবং জিয়াউর রহমান সাহেব যেটি বলেছিলেন আপনাদেরকে, এখনকার যে ছাত্র রাজনীতি বা এই যে এই ছাত্ররা যারা আজকে এই আন্দোলন করলো তারা তো বলছে যে তারা কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তারা কোনো দলের সাথেও ছিল না, স্টুডেন্ট, একদম ছাত্র, ক্লাসের ছাত্র, তারা আজকে এই জায়গায় এসে তারা যে অবস্থায় আছে এবং এখন তারা যে ধরনের কথা বলছে, এতে করে আসলে তাদের ভবিষ্যৎটা কী ধরনের, আপনারা যারা আগের রয়েছেন বা বড়রা রয়েছেন, ছাত্র রাজনীতি করে এসছেন, আপনারা কি পরামর্শ দিবেন তাদেরকে? প্রথমে হচ্ছে তারুণ্য একটা বিষয় আছে, এটাকে ওভার এনথুজিয়াজম বলে, যেটা আমাদের ভিতরে বয়সের সাথে সামঞ্জস্য রেখে হয়। আরেকটি বিষয় রয়েছে, তাদের দৃষ্টিতে তারা দেখেছে যে বিগত সরকারগুলো ঠিকমতো গভর্নমেন্ট এই ন্যাশনাল ইস্যুগুলিকে অ্যাড্রেস করতে পারেনি, এটা তাদের মনে অনেকটা দাগ কেটেছে। তারপরও এই বিগত 16 বছর এই আওয়ামী লীগ সরকার যেভাবে অ্যাড্রেস করেছে, বিশেষ করে তাদের এই যে কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হলো, যেভাবে অ্যাড্রেস করেছে, এতে তাদের মনে এমন একটা রেখাপাত হয়েছে যে আসলে পূর্বে যারা পলিটিক্স করতো, পলিটিশিয়ান, তাদের বোধহয় ইনসেন্সিবল হয়ে গেছে, তাদের সেন্স ঠিকমতো ফাংশন করছে না, এই ধরনের একটা মানসিকতা তাদের জন্ম নিয়েছে। তারা দেখতে এই জন্য আমি তাদেরকে দোষব না, সেজন্য তারা মনে করে যে উই ক্যান স্টার্ট এজ এ ফ্রেশম্যান। সব মিলিয়ে তাদের চিন্তা চেতনার মধ্যে যেটা রয়েছে সেটাকে একদম আমরা ধোপে উড়িয়ে দিতে পারি না, বাট তাদের এক্সপেরিয়েন্স একটু সময় নেওয়া দরকার বা তাদের আরো এবং তাদের লিডারশিপে আমার মনে হয় ম্যাচিউরড লোকজনের থাকা দরকার ছিল। আরেকটি বিষয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় আমরা যে ওনার হাতে গড়া 21 সদস্য বিশিষ্ট ছাত্রদলের কমিটির আমি 21তম সদস্য ছিলাম, আমরা তখন দেখিনি গভর্নমেন্ট আমাদের কোনো ফেভার করেছে। সেই সময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাসদ সমিতিতে ছাত্রলীগ, তারপরে মুজিববাদী ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নের প্রতাপ ছিল, কিন্তু আমাদেরকে গভর্নমেন্ট কোনোদিন ব্যাক করেনি। কিন্তু এখানে দেখছি যে গভর্নমেন্ট ব্যাক করছে তাদের এটি নিয়েও কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে যে কিংস পার্টি বিষয়ক একটা আলোচনা। কিংস পার্টি যেটাকে বলে আর কি, সরকার ক্ষমতায় যে সরকার, সেই সরকারের সমর্থনে বা তার প্রভাবে যে কোনো দল, এটি নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে যে একটি রাজনৈতিক দল ওইভাবে আসছে কিনা সেটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে এটি আপনি কিভাবে দেখছেন? ডিরেক্টলি আমি কিংস পার্টি বলে আখ্যায়িত করতে পারবো না, কারণ দেখুন গভর্নমেন্টের সাথে কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্রদের ভিতরে একটু বিভেদ বা দূরত্ব রয়েছে। কেমন, ধরুন রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে কিন্তু গভর্নমেন্ট তাদের সাথে একমত হয়নি। ভেরি রিসেন্ট 31st নাইটে যে তাদের যে ইশতেহার ঘোষণার কথা ছিল, সেটাও কিন্তু সরকারের মধ্যেই তো তাদের প্রতিনিধি রয়েছে, তারা তাহলে কেন? সেটা রয়েছে, কিন্তু সরকার তো বলেছে যে এটা তাদের ইন্ডিভিজুয়াল উইশেস, যে তার প্রক্লামেশন অফ সেকেন্ড রিপাবলিক যেটা ঘোষণা করতে চেয়েছিল, সেটা কিন্তু গভর্নমেন্ট বলেছে আমাদের সাথে গভর্নমেন্ট এটার সাথে নেই। সেদিক দিয়ে আপনি পুরোপুরি, কিন্তু তাদের প্রতিনিধি রয়েছে রাষ্ট্র পরিচালনায়, সেজন্য এটাকে পার্শিয়ালি বলা যায়, কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্টের ইন্টেনশনটাকে আমার বুঝতে হবে। বাট দে হ্যাভ দ্য রাইটস, তারা আবার রাজনীতি করতে পারে। তো ইন দিস কেস তাদের যে প্রতিনিধি রয়েছে গভর্নমেন্টের, তো সেখানে রিজাইন করে আসলেই পারে, সেটাও তারা এখনো করেনি। তারা তো রাজনৈতিক দলের মতো বিভিন্ন বিভাগে গিয়ে জনসংযোগ করছে। এটা কি আসলে এই যে তারা সরকারকে বিভিন্ন সময় হুঁশিয়ারি দিচ্ছে বা তাদের প্রতিনিধি থাকার পর, এগুলো তো তারা নিজেরা বসেও করতে পারে। তারা যদি প্রতিনিধি দল বা তাদের যে প্রতিনিধি আছে তারা যদি নিজেরা বসে সরকারের সাথে বসে করে, তো
তো এরকম জনসম্মুখে করা এটা কি লোক দেখানো কোনো বিষয়? আসলে যখন আপনি পলিটিক্স করবেন তখন আপনাকে অ্যান্টি গভর্নমেন্ট স্টেটমেন্ট আপনাকে দিতেই হবে, সেই জন্য তারা গভর্নমেন্টের ফেইলিউরকে তুলে ধরবে, তা না হলে তো তারা ইস্যু পাচ্ছে না। এটা এক ধরনের পলিসি তাদের। এটা তো একটা পলিটিক্যাল পার্টির মেইন এজেন্ডাই যে গভর্নমেন্টকে ক্রিটিসিজম করতে হবে। বাট এই গভর্নমেন্টকে ধরুন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে এই গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় তাহলে জাতি ব্যর্থ হবে। তো এই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করে ব্যর্থের মুখে ঠেলে দেওয়া এটা কোনো অবস্থা উচিত হবে না, এটা আমি বিশ্বাসও করি না। আর গভর্নমেন্ট তো তাদের প্রোগ্রাম বলেছে যে ডিসেম্বর 2025 আর দ্য লেটেস্ট জুন 2026 তারা ইলেকশন দেবেন। তো সেই ক্ষেত্রে এতটা জেপোডাইজ করার কোনো কারণ নেই। যেহেতু আমরা এই সরকার নিয়ে কথা বলছিলাম, এই সরকার কিন্তু সংস্কারের জন্য 10টি কমিশন করেছে, শিক্ষা কমিশন কেন করলো না? হ্যাঁ, এটা নিয়ে আমি বেশ অনেক কথা বলার সুযোগ হলেই এটা বলতাম, কিন্তু তারা করেনি। তবে শিক্ষা সংস্কার কমিশন আমি কখনো চাইনি। আমরা যদি ব্রিটিশ, পাকিস্তান, বাংলাদেশ এই শিক্ষা কমিশন দেখি, কমিশন কোনোটাই কিন্তু তার যে এজেন্ডা সেটাকে প্রতিফলিত করতে পারেনি। এমনকি আমাদের সময় যেটা করেছিলাম শিক্ষা কমিশন, সেটাও ইমপ্লিমেন্ট করা যায়নি, কারণ ইটস বেসড অন টাইম ফ্রেম, 5 বছরে আপনি চলে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের যে খলিকুজ্জামান সাহেবের যে শিক্ষা কমিশন 2010 সালে করেছিল, সেটাকে প্রতিফলিত তারা করতে পারত, তাদের এই দীর্ঘ 3 টার্ম তারা দায়িত্বে ছিলেন, কিন্তু সেটাও তারা করেননি। তো আমি মনে করি যে দেখুন, বিশ্বের 4 ভাগের 3 ভাগ দেশ রয়েছে যেখানে 5 কোটির মতো জনসংখ্যাও নেই, আর আমাদের দেশে 5 কোটি রয়েছে শুধু শিক্ষায় সংশ্লিষ্টতায়, ছাত্র শিক্ষক নিয়ে 5 কোটি রয়েছে। তো সেই জন্য এই চলমান পৃথিবীতে এই গ্লোবাল ভিলেজে এডুকেশনটা যেভাবে চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এটার সাথে সবসময় সংশ্লিষ্ট থাকার জন্য আমি মনে করি পার্মানেন্ট একটি শিক্ষা কমিশন দরকার, স্থায়ী শিক্ষা কমিশন, প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি। এটা হলো আমার মূল আইডিয়া। তো এটার কোনো, এই শিক্ষা কমিশন কোনো এক্সিকিউটিভ পাওয়ার থাকবে না, এবং এই শিক্ষা কমিশনটা হবে কনস্টিটিউশনাল, এবং তারা মানে সবসময় শিক্ষা মন্ত্রণালয়কে তাদেরকে ফিড ইন করবে তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে, শিক্ষা এই গ্লোবাল ভিলেজের শিক্ষাকে কিভাবে আমাদের সাথে সামঞ্জস্য করা যায়। সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। সেই জন্যই আমি মনে করি শিক্ষা একটি স্থায়ী কমিশন থাকতে হবে, যেটা প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি। এই ধরনের কিছুটা কাঠামো নিউজিল্যান্ডে রয়েছে। তো আমি মনে করি কোথাও থাকুক আর না থাকুক, উই শুড বি দ্য পায়োনিয়ার, আমরাই হব প্রথম যে এই। আর এই জিনিসটি আমি খুব বেশি আশা করেছিলাম যখন নোবেল লরিয়েট একজন শিক্ষাবিদ এদেশের সরকার প্রধান হয়েছেন। আমি এখনও আশা করছি যে তিনি একটি স্থায়ী শিক্ষা কমিশন করে যাবেন, আর যেন শিক্ষা মন্ত্রণালয় তারা এই পলিটিক্যালাইজড হয়ে না যায়। এই যে এই কথাগুলো কিন্তু এখন শিক্ষক এবং শিক্ষার্থী বা অভিভাবক তারাও বলে যে বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থাটা মানে একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। আসলে কোন কোন জায়গাতে আপনার মনে হয় যে তারা এই এত বড় ক্ষতিটা করলো, যে জায়গাগুলোর থেকে এখন উত্তরণ সম্ভব? এনটিআরসি শিক্ষক নিয়োগ নিবন্ধনের একটি পরীক্ষার ব্যবস্থা আমি নিজেই করেছিলাম। এটা আমি শিখেছিলাম যখন আমি যুক্তরাষ্ট্রে লেখাপড়া করি, সেই সময় আমি শিখেছিলাম। আমি নিজেও পরীক্ষা দিয়ে লাইসেন্স নিয়েছিলাম টিচিংয়ের। সেই সময় আমি দেখেছি যে শিক্ষক যদি সঠিকভাবে না হয়, মেধাবী যদি শিক্ষকতা সঠিক প্রক্রিয়ায় যদি না আসে, আপনি যাকে দিয়ে মানুষ তৈরি করবেন, মানুষ তৈরি করার কারিগর, সে যদি ভালো মেধাবী শিক্ষক না হয় তাহলে তো হবেই না। সেই জন্য এনটিআরসি করেছিলাম, সেটাকেও তারা নষ্ট করে দিয়েছে। শিক্ষককে তারা মোটেই প্রাধান্য দেয়নি, এমনকি জল কামান দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল শিক্ষকদেরকে। ধরুন 2004 সালে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, তিনি শিক্ষকদের 25% উৎসব ভাতা দিয়ে বলেছিলেন ক্রমান্বয়ে আমরা 100% উৎসব ভাতা দেব। কিন্তু দেখুন বিগত 17টি বছর তারা কিন্তু এক কানাকড়িও দেয়নি। তাদের হাউস রেন্ট নামমাত্র 1000 টাকা, তাদের মেডিকেল অ্যালাউন্স নামমাত্র 500 টাকা। আপনি যদি শিক্ষকদের অবহেলা করুন, আপনি দেখুন আপনার উপজেলায় গিয়ে দেখুন
ইওনো হচ্ছে একজন শিক্ষকের ছাত্র, সেই মিটিং প্রিসাইডিং করবে। সেখানকার কলেজের প্রিন্সিপাল বা সরকারি কলেজের হেডমাস্টার কাউর কোনো মূল্য নেই, না আছে তাদের সামাজিক মর্যাদা, না আছে তাদের অর্থনৈতিক মর্যাদা। সেই ক্ষেত্রে শিক্ষকতা করতে কেউ যাচ্ছেন না। আর আপনি যদি আমাদের পূর্বপুরুষদের অবস্থায় গিয়ে দেখুন, সেখানে মেধাবী ছাত্ররাই শিক্ষকতায় আসতো, জমিদারের ছেলেরাই শিক্ষকতায় আসতো, বড়লোকের ছেলেরাই শিক্ষকতায় আসতো। শিক্ষকরাই ছিলেন সমাজের সবচেয়ে বড় জায়গাগুলো। এই জায়গাটি তারা এমনভাবে অ্যাড্রেস করেছে যে শিক্ষক জায়গাটিকে তারা একদম নষ্ট করে দিয়েছে। শিক্ষকদের রাজনীতিটা কি আপনারাও চাচ্ছেন, মানে বিএনপিও চায় না এরকম? আমার তো কথা হলো, শিক্ষকরা চায় কিনা সেটি তো আমার ভাববার বিষয়। শিক্ষক যদি চানই রাজনীতি করতে, তাহলে বৈষম্য বিরোধীরা ছাত্র থাকতেই রাজনীতি করতে আসতে চাচ্ছেন, তারাও বেরিয়ে এসে রাজনীতি করুক না কেন? কে বাধা দিয়েছে কাকে রাজনীতি করতে? কেন আপনার প্রতিষ্ঠানে থেকে আপনি রাজনীতি করবেন? তোষামোদী, লেজুর ভিত্তিক এই যে মানসিকতা, এই যে প্রিন্সিপাল, নীতি আদর্শ থেকে চেঞ্জ হয়ে আসলো। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়েছি, আমি বেরিয়ে এসে কর্মজীবন শেষ করে রাজনীতিতে এসেছি। একজন শিক্ষকতা করতে গিয়েছেন, তিনি শিক্ষকতা শেষ করে রাজনীতি করতে আসুক। ওয়াই শিক্ষকতা গিয়ে এই পেশাজীবী সংগঠনরা কেন তাদের পেশায় গিয়ে রাজনীতি করবে, এমনকি জনপ্রশাসনও রাজনীতি করবে? এটা তো হয় না। শিক্ষকদের রাজনীতি, সেটি আপনি যেটি বলেছেন যে শিক্ষকতা শেষ করে তারা রাজনীতিতে আসুক, বা তাদের রাজনীতিটা এমন হওয়া উচিত যে সেটি আসলে কোনো দলের লেজুর ভিত্তিক না, তার উপরেও তো অনেক রাজনীতি থাকতে পারে। রাজনীতিটা দেশের জন্য থাকতে পারে, কল্যাণের জন্য থাকতে পারে। তো বিগত সরকারের আমলে তো আসলে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তো আপনি যেটি বলছেন যে এই সরকার যদি সেই আপনার যে কাঙ্ক্ষিত শিক্ষা কমিশন যেটি আপনি বলছেন সেটি যদি নাও করে, পরবর্তীতে যদি আপনারা ক্ষমতায় আসেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, সেটি আসলে আপনি করবেন কিনা? দেখুন, শিক্ষকদের কথা বললেন, একটু হাসলাম। তার কারণ এই যে শান্তিতে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের দেশ চালানোর দায়িত্ব নিয়েছেন। এই কিছুদিন পূর্বে বিগত পতিত পলাতক সরকারের সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা একটা স্টেটমেন্ট দিয়েছিল তার নোবেল ফিরিয়ে নেওয়ার জন্য। মনে আছে কিনা আপনার? জি জি। এটা কি হতে পারে? এটা কি একজন সুশিক্ষিত মেধাবান শিক্ষক এবং যার বিবেক বিবেচনা নৈতিকতা রয়েছে, সে কি একজন নোবেল লরিয়েটের শুধু নোবেল নোবেল, তিনিও শিক্ষক ছিলেন, হ্যাঁ, ডক্টর ইউনূসও মানে শিক্ষক ছিলেন। কি করে এই তারা স্বাক্ষর করেছেন? আপনি দেখেছেন কতটা অধপতন ঘটেছে? এবং যেই শিক্ষকরা করেছিল তারা কি এরপরে তাদের চৈতন্য ফিরেছে? তারা কি বলেছে স্টেটমেন্ট দিয়ে, আমরা দুঃখ প্রকাশ করেছি, আমরা প্রেক্ষিতে এটা করেছিলাম? সেই অনুশোচনাটি পর্যন্ত তারা করেনি। এবং তারাই কি জাতির কাণ্ডারি, জাতিকে শিক্ষা দেবে? তো এই জায়গাটি যেহেতু বললেন আপনি যে শিক্ষকদের এই রাজনীতিটা খুব বেশি ভালো হয় না শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বা শিক্ষার জন্য, আপনি কি খুব কঠোরভাবে সেই বিষয়টি মূল্যায়ন করবেন কিনা, যে শিক্ষকরা যাতে এই ধরনের অবভিয়াসলি আপনি শিক্ষায় কোনো নেপোটিজম ফেভারিটিজম চলতে পারে না। ধরুন আমার সময়কার ন্যূনতম পক্ষে আমি 5,000 ভোট হারিয়েছি আমার কচুয়ায় একটি ইনস্টিটিউশনকে নিয়ে, ভিকারুন্নেসা নুনে ভর্তি করানো নিয়ে। আপনি ধরুন আমার কাছে আমার এলাকার একটি লোক এসে তার মেয়েকে ভর্তি করালো। মেয়েটি খেলছে খেলার মাঠে, তার সাথী সে ভর্তি হতে পারেনি, সে ভর্তি হলো। সে বললো আমার আঙ্কেল ভর্তি করিয়ে দিয়েছে। আর তার খেলার সাথী বলবো, ও আমার তো কোনো আঙ্কেল নেই, সেজন্য আমি কখনো ভর্তির রিকোয়েস্ট করতাম না, ভর্তি করাতাম না। এই বৈষম্য শিক্ষায় শুরু করতে হবে একদম গ্রাস রুট লেভেল থেকে। এখানে বৈষম্য যদি করেন, জাতি বৈষম্য দিয়ে সৃষ্টি হবে এবং এই বৈষম্য চলতে থাকবে। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো ফলাফল আমরা পাবো না। এখানে কোনো নেপোটিজম চলবে না। শিক্ষাকে একটি আইডিয়াল পবিত্র মন্ত্রণালয় হিসাবে এটাকে সেপারেট করে আপনাকে কাজ করতে হবে, যেই সরকারই আসুক না কেন। সেখানে কোনো দলীয় প্রভাব বিস্তার চলবে না। একটু রাজনীতির দিকে আমরা আলোচনা করি। আপনি যেহেতু একদম ছাত্র অবস্থা থেকে রাজনীতি করতেন, বিএনপির সাথে কি কখনো আপনার দলের সাথে মনোমালিন্য কোনো এরকম কিছু ছিল কখনো? না না না, এটা তো হওয়ার প্রশ্নই আসে না। দল এবং দল করছি, জন্ম থেকেই দল করছি। ছাত্রদলকে আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম। বিএনপিতে আমরা জন্ম নিয়েছি। দেশমাতা বেগম খালেদা যে আমাকে মন্ত্রী বানিয়েছেন, যার সুবাদে আপনাদের কাছে প্রচুর সম্মান পাচ্ছি। দল আমরা করে চলছি, দল করব, এবং এটা আদর্শভিত্তিক দল। এবং আমি শহীদ জিয়ার হাতেই এই দলে যোগদান করেছিলাম সেই 80-র দশক থেকে।
অতএব এই দলের যে আদর্শ আর এবার যে জনাব 31 তারেক দফা। রহমান 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে দিয়েছেন, সেখানে এই দল এই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করার সবগুলি মূল মন্ত্র রয়েছে। অতএব আমি মনে করি আপাতত এই দলের আদর্শভিত্তিক একটি দল এবং এর ভবিষ্যৎ সুনিশ্চিত ভালো হবে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বা এই বর্তমান সরকারের সাথে বিএনপির নেতৃস্থানীয় যারা এখন কথা বলছে বিভিন্ন সময়, সেই কথা বা সব কিছুতে মিলে দূরত্ব কি বাড়ছে আপনার কাছে মনে হয়? আমি আদৌ দেখছি না। কারণ দেখুন, জনাব তারেক রহমান তিনি তৃণমূল থেকে রাজনীতি শুরু করেছেন এবং তিনি এটা খুব পছন্দ করেন যারা এই তৃণমূল থেকে রাজনীতি করে আসবে। বিশ্ববিদ্যালয়ে যারা এই সরকার উৎখাতের জন্য, যারা নিজের রক্ত দেওয়ার জন্য মৃত্যুর কাতারে দাঁড়িয়েছিল, তাদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন এবং তিনি তাদেরকে ওয়েলকাম জানান। এবং আমাদের দল থেকেও যে তরুণ প্রজন্ম বেরিয়ে আসছে আমাদের ছাত্রদলে, তাদেরকে এবং তারা সমন্বয়ক ছিল না আমাদের ছাত্রদলের, কারণ আমরা ফ্রন্টে তারাই থাকুক চেয়েছিলাম। তা আমাদের দলের ভিতরে ছাত্রদলে যে সমন্বয়ক হিসেবে কাজ করেছিল আমাদের প্রত্যেকটি ছাত্রদলের নেতা, প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী পরিবার রাজপথে গিয়েছিল। তাহলে কচুয়ায় তো কোনো সমন্বয়ক ছিল না, সেখানে কিভাবে কচুয়ার হাজারো জনতা, চাঁদপুরে হাজারো জনতা, লাখো জনতা কিভাবে বেরিয়ে আসলো, এটা বুঝতে হবে আপনাদের। সেটাই। তো এই যে আমাদের ভিতরে যারা সমন্বয়ক ছিল, এই তরুণ প্রজন্মের এই জেনারেশন, যে তারেক ভাই কিন্তু তাদেরকে খুব বেশি অগ্রাধিকার দিচ্ছেন। ইতিমধ্যেই প্রায় 66 জন এই তরুণ প্রজন্মের এই আমাদের বিএনপির রাজনীতির সামনে এগিয়ে আসছে। জামায়াত ইসলামের সাথে তো বিএনপি একসময় সহাবস্থান ছিল, এখন তো জামায়াত ইসলাম দীর্ঘদিন পর, বিএনপি যদিও এই 17 বছর মাঠে ছিল, জামায়াত ইসলাম নিষিদ্ধ হবে কি হবে না বা নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় তারা কখনোই সামনে আসতে পারেনি। তো এখন তো তারা মাঠে বড় বড় অনুষ্ঠান করছে, তারা মানুষের কাছে যাচ্ছে। জামায়াতের বক্তব্যের সাথে বিএনপির যে বক্তব্য এখন যেটি শুনছি বা কিছুদিন আগেও যেটি শুনেছি আমরা, তো জামায়াতের সাথে অবস্থানটা কি আসলে বিএনপির? এটাকে আমি খুব সিম্পলি দেখছি। জামাত একটি দল, তাদের নিজস্ব আইডিওলজি ফিলোসফি রয়েছে, আমাদের দলেরও আইডিওলজি ফিলোসফি রয়েছে, কিন্তু আমরা ইস্যু ভিত্তিক একত্রিত হয়েছিলাম, জোট গঠন করেছিলাম। তার মানে স্বৈর শাসক শেখ হাসিনাকে পতনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। তাদের আইডিওলজি ফিলোসফি কিন্তু আমাদেরটা না। তাই সেই জোটের মধ্যে আজকে আমাদের যে টার্গেট ছিল আওয়ামী লীগের পতন ঘটানো, আওয়ামী লীগ তো এখন আর মার্কেটে নেই, দেশে নেই, তারা নির্বাচনে নেই, কোথাও নেই, তারা পালিয়ে যাচ্ছে। সেই পতিত সরকার চলে যাওয়ার পরে জামাত তার নিজ গতিতে নিজস্ব রাজনীতি করছে, আমরা আমাদের রাজনীতি করছি। সেই জায়গাটি তো আমাদের 2-4টি কথা হতেই পারে, যেহেতু দুটি দল দুরকম, দুটি দলের ফিলোসফি দুরকম, সেজন্য এটা হচ্ছে রাজনীতির ময়দানে তো এই ধরনের কথা বলতেই হবে, বলবেই। কিন্তু জাতীয় ঐক্যের যে আলোচনা হচ্ছে সেটি, জাতীয় ঐক্যর বিষয়টি হচ্ছে, আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই দেশ গঠন করার জন্য একবার 1972 সালে শেখ মুজিবুর রহমান তিনি একটি ভুল করেছিলেন। তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগের দেশ স্বাধীন করেছে। বিষয়টি কিন্তু তা নয়, এদেশে আপামর জনসাধারণ দেশটি স্বাধীন করেছিল। উনি এসে এককভাবে আওয়ামী লীগের সরকার গঠন করেছিলেন। এবারে নির্বাচনের মধ্যে, এই নির্বাচনের সময় দেখা যাচ্ছে মেজর একটি পার্টির অনুপস্থিত। সে মেজর একটি পার্টির অনুপস্থিত থাকলে বিএনপির স্টেক হোল্ডার, বিএনপি এখন সবচেয়ে বড় দল হয়ে দাঁড়িয়েছে। সেই ক্ষেত্রে যদি বিএনপি নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এককভাবে দল গঠন করে, তাহলে আমরা এই ক্রাইসিস মুভমেন্ট একটা অ্যাডভান্টেজ নিয়ে নিলাম। এই অ্যাডভান্টেজটি জনাব তারেক রহমান নিতে চাচ্ছেন না। সেজন্য তিনি বলছেন যে আমরা যখন দৃশ্যমান বড় দল, নির্বাচনে যদি আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলেও আমরা সকলকে নিয়ে জাতীয়তার সরকার করব। অর্থাৎ 72 শেখ মুজিবের মতো ভুল তারেক রহমান করবেন না। তিনি ইতিহাস থেকে শিখেছেন, সেই জন্যই তিনি বলেছেন যে আমরা একটি জাতীয় সরকার করব। সেই ক্ষেত্রে তো জামাত আমাদের অংশীদারিত্বই হবে, সকলেই হবে। আওয়ামী লীগও তো একটি বড় দল, আওয়ামী লীগ নির্বাচনে না এলে কি সেটি এই অংশগ্রহণমূলক নির্বাচন হবে? নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না সেটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের নয়। আপনি যদি চিন্তা করেন একটু গভীরভাবে, কি কি কাজ করলে একটি দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে, কোন কাজটি আওয়ামী লীগ করেনি, তাহলে এই দায়িত্বটি রয়ে গেল এই বর্তমান সরকারের। বা তাদের প্রত্যেকটি নেতাকে আইসিটি কোর্টে কিভাবে পানিশমেন্ট দেওয়া হবে সেটা তাদের বিষয়। আর
এই যে আহ্বান জানিয়েছিল টেলিভিশন পর্দায়, নিশ্চয়ই আপনি দেখেছেন শেখ হাসিনা কিভাবে বলেছিল তোমরা আসো, চাপাতি হেলমেট বাহিনী, লিগ বাহিনী তাদের সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে কিভাবে হেলিকপ্টার থেকে শুরু করে খুন করেছিল। কার আহ্বানে? দলীয় নেতার আহ্বানে না। তাহলে যদি দল হিসাবে আপনি দলের সভানেত্রী বা দলের সাধারণ সম্পাদক এই ধরনের গণহত্যার জন্য আহ্বান করে থাকে, সেই রায়ে যদি একটি দল নিষিদ্ধ ঘোষণা হয়, সেই জন্য তো আমরা কিছু বলার নেই। তাহলে এই ক্ষেত্রে আওয়ামী লীগ উপস্থিত কি অনুপস্থিত সেই দায়িত্বটি আমাদের নয়। বাট নির্বাচনে যারা যাবেন, নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি বলেছেন আমরা একটি জাতীয় সরকার গঠন করব, সকলকে নিয়ে এই রাষ্ট্র আমরা পরিচালনা করব। নির্বাচন শব্দটাই এখন সবচেয়ে বেশি সবার ক্ষেত্রেই, রাজনীতির মাঠে, চায়ের আড্ডায়, সব জায়গায়। কি মনে করছেন নির্বাচন আসলে কবে হতে পারে? দেখুন, মনে করুন সমুদ্রে আপনি পড়ে গিয়েছেন, আপনাকে রেস্কিউ করতে হবে, তাই না? তা নাহলে আপনি বাঁচবেন না। একটি দেশকে বাঁচানোর জন্য, একটি গণতান্ত্রিক দেশকে বাঁচানোর জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। আর আমরা তো গণতান্ত্রিকভাবে এই রাষ্ট্র পরিচালনা করব। আমরা তো দেখেছি পৃথিবীর ইতিহাসে গণতন্ত্র ছাড়া একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না। সেক্ষেত্রে এই সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তাদের নির্বাচন দিতে হবে, এর চেয়ে বিকল্প কিছু নেই। কালক্ষেপণ করা এটি সঠিক নয়, কারণ এই যেটা বলা হচ্ছে যে সংস্কার না নির্বাচন, এটা কোনো ডিবেট না। নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটুকুই আপনাকে করতে হবে, কারণ সংস্কার একটি চলমান পদ্ধতি। এটা যুগ যুগ ধরে অনাগত দিন চলবে। তাহলে এই ডিবেটটা যারা করছে তারা একটি কুতর্ক করছে। আমি মনে করছি না এটার কোনো ডিবেট আছে। আর আমরাও, অর্থাৎ আমাদের দল বলেছে যে যৌক্তিক সময় দেওয়া হবে এই সরকারকে। আবার এটাও বলা হয়েছে এই সরকারকে কোনো অবস্থাতে ফেইলিওর হতে দেওয়া যাবে না। তাহলে আমি এই তর্কটিকে আমি মনে করছি অহেতুক বা অন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকে করছে। সরকার একটি নির্দিষ্ট সময়সীমা যতটা সম্ভব ততটা দিচ্ছে এবং সেভাবেই এগুচ্ছে। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন রয়ে গেছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটি যে কথা, এবং নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা, বা এই সরকার কি আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, আপনারা কোনটি চাচ্ছেন, যে এই সরকারের অধীনেই হোক নাকি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে? বিএনপি কিভাবে ভাবছে বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমরা কিন্তু অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার ইন বিটুইন আসুক এই সমস্ত আমরা ভেজালি কথা বাংলা ভাষায় আমরা বলি না। আর এই ধরনের কোনো মতামত কি নির্বাচন সংস্কার কমিশন দিয়েছে বা বুদ্ধিজীবীরা দিয়েছে? কেউ দিচ্ছে না। কিন্তু এগুলি হচ্ছে কি জিনিসটাকে কমপ্লিকেটেড করার বিষয়টা আসছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একটি ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, তাদের দায়িত্ব একটি নির্বাচন সরকার দিয়ে দেওয়া, এবং তারা সেই দেওয়ার চেষ্টা করছে এবং তারা একটি ডেডলাইন দিয়েও দিয়েছে। অতএব আমরা অন্য বিষয়ে আলোচনা করে আমরা আর খোলা পানিতে মাছ শিকার করার চিন্তা করছি না। যেটা হচ্ছে সেটা হতে দিন এবং সুন্দরভাবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আরেকটি বিষয় নিয়েও আলোচনা হচ্ছে, নির্বাচনের আনুপাতিক হার, আপনি নিশ্চয়ই শুনে থাকবেন, সেটি নিয়েও আলোচনা হচ্ছে, এবং সংস্কার কমিশন যেটি, ওনারাও এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। কি মনে হয়? এবং এই বিষয়গুলো বিএনপি থেকে আমরাও একটা সংস্কারে কী কী প্রস্তাব রয়েছে দিয়েছি, এবং সংস্কার কমিশন যারা হয়েছে তারাও নিজেদের মধ্যে তাদের একটি প্রস্তাব আসছে। এই দুটি প্রস্তাব আর অন্যান্য দলের প্রস্তাব, সুধী সমাজের প্রস্তাব, সব মিলিয়ে আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্য একটি সনদ তৈরি হবে, যেই সনদে সকলেই এগ্রি করবে এবং সেইভাবে নির্বাচন হবে। অতএব সেই বিষয়গুলো আমাদের ভিতরে বিবেচনায় রয়েছে অনেক পরিবর্তন। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে সবশেষ লন্ডনে চিকিৎসা করতে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো এই যে এত মানুষ রাস্তায় দাঁড়িয়েছিল তাকে এক নজর দেখার জন্য, বা এই যে তিনি গেলেন চিকিৎসা নিতে, অনেকবার এর আগেও যেতে চেয়েছেন, বিগত সরকার আমলে তো আপনি নিশ্চয়ই জানেন যে তাকে চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য, যেটি তিনি পাননি, সেই অনুমতিই পাননি। তো এবার তো তিনি গেলেন, এবং এটি নিয়ে রাজনীতির মাঠে তো আসলে বিভিন্ন ধরনের কথা হয়, সেখানেও নাকি এরকম কথা হচ্ছে যে এর আগে যেরকম একবার শোনা গিয়েছিল -2 ফর্মুলা, যে বেগম জিয়ার বিদেশ গেলে তাকে আর আসতে দেওয়া হবে না। আপনারা কেমন ভাবছেন আসলে বিষয়গুলো নিয়ে? প্রথমত আল্লাহর কাছে হাজার শুকরিয়া, রাখে আল্লাহ মারেকে। বেগম খালেদাকে মিথ্যা মামলা দিয়ে মেরে ফেলার জন্য কত চেষ্টা করা হয়েছিল বিনা চিকিৎসায়, তারপর আল্লাহ রেখেছেন এবং একজন পালিয়েছেন চোরাগুপ্তা পথে কার্গো হেলিকপ্টারে, আরেকজন রাজকীয় প্লেনে যাচ্ছেন চিকিৎসার জন্য। এটা তো আল্লাহরই
বিষয়। শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে এবং দেশ মাতাতে নিয়ে সুস্থভাবে ফিরে আসুক, এটা আমরা সকলেই কামনা করছি। আপনি কি 4 আগস্ট রাত 12:01 চিন্তা করেছেন সকালে উঠে দেখবেন এই সরকার পালিয়েছে? নিশ্চয়ই আপনি কেউ বুকে সেটা হাত ভাবেনি। দিয়ে বলতে পারবেন যে আপনি ভাবতেও পারেননি এই ধরনের একটা মনস্টার পালিয়ে গিয়েছে। কেন পালিয়ে গিয়েছে? তার কারণ জনগণ চায়নি। অনেকদিন সময় লেগেছে, কিন্তু জনগণ তো মাঠে নেমে দাঁড়িয়েছে তাদেরকে। এই যে আপনি -2 -1 কথা বলছেন, জনগণ কি এই -1 সাথে থাকবে না জনগণ -2 এর সাথে থাকবে? আপনি তো নিশ্চয়ই জানেন কাতার এয়ারলাইন্সের এই রাজকীয় বিমানটি অনেক আগে এসেছিল, অনেক দুপুরেই তিনি রওনা দিতে পারতেন, কিন্তু দেননি। কারণ বেগম খালেদা যদি বিকেলবেলা রওনা দিত, ঢাকা শহর সুনামি হয়ে যেত। সেই জন্য তিনি রাত্রে বাসা থেকে এই ছোট্ট একটি পথ যেতে কি না কষ্ট আপনাদের হয়েছে। এই যে দেশের জনগণ, এই কোটি কোটি জনতা ওনাকে হৃদয় দিয়ে অন্তঃস্থল থেকে ভালোবাসেন, সেই ভালোবাসার দেশটি, এই ভালোবাসার দলটি, এই জাতীয়তাবাদী শক্তি, এই মুক্তিযুদ্ধের প্রজন্মের শক্তি এবং ভবিষ্যতের জেনারেশন যে শক্তি একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়, সেই শক্তিটি যখন ঐক্যবদ্ধ, সেই জায়গায় আমরা কীভাবে চিন্তা করতে পারি যে এখানে আবার ষড়যন্ত্র হবে? আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র তো করে যাচ্ছে, এবং কতটা সাকসেসফুল তারা হয়েছে? হয়নি, হবে না, হতে পারে না। কারণ বাংলাদেশি জনগণকে কেউ দাবিয়ে রাখতে পারে না এবং পারবেও না। সেজন্যই বলছি ষড়যন্ত্র ধোপে টিকবে না। আরেকটি কথাও শোনা যাচ্ছে, মানুষ বলছে বা বিভিন্ন নেতাকর্মীরাও বলছে যে মায়ের সাথেই ছেলে ফিরবে। সেটা তো আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটা বিষয়। এটি আসলে মাকে কিভাবে? চিকিৎসা শেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য নিয়ে দেশে ফিরবেন তার ছেলেকে নিয়ে, এটা তো আমাদের জন্য অত্যন্ত বিশাল খবর। এটি আসলে কতটুকু সত্য, বা আসলেই তারেক রহমান কবে ফিরবে? তারেক রহমান ফেরার বিষয়টি, এই যে মামলা মকদ্দমাগুলি শেষ হওয়ার পরে উনি উনার দেশে ফিরবেন, এতে কারোর কোনো আপত্তি থাকার কিছু নয়, এবং ওনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন না। এটা চন্দ্র সূর্যের মতো ধ্রুব সত্য যে বাংলাদেশে এমন কোনো আইন নেই যে বাংলাদেশের নাগরিককে আটকিয়ে রাখবেন আপনি বিদেশে। অতএব তারেক রহমান তো এদেশের নেতা, মাটি মানুষের নেতা, শহীদ জিয়ার ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে তো কেউ আটকিয়ে রাখতে পারবেন না। তিনি আসছেন, এবং যদি মা সুস্থ হয় মার সাথে আসবেন, এটা তো আমাদের আরেকটি বিশাল পাওয়া। সেই দিনটির অপেক্ষাই থাকবে আপনার বিএনপির যারা দলীয় নেতাকর্মী বা দেশের মানুষ যারা পছন্দ করেন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই, আবারও হয়তো কখনো সুযোগ হলে আপনার সাথে কথা বলবো। আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অশেষ ধন্যবাদ, দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। পরবর্তীতে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।